2 দিনের সফরে এখন ভারতের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 23তম রাশিয়া ভারত সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে রুশ প্রেসিডেন্টকে বহনকারী বিমান। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডক্টর ইউনূসের খেলা শেষ, আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। গোপন সূত্র জানিয়েছে শেখ হাসিনাকে নিয়ে সরাসরি বাংলাদেশে আসছেন ভ্লাদিমির পুতিন। হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল শেখ হাসিনার শাসনামলে। আজ দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করবেন নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখন ভারত সফর করছেন। গতকালকে তিনি ভারতে এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন এবং চীনে একবার গাড়ি বৈঠক করার পরে এবার ভারতে দ্বিতীয়বারের মতো গাড়ি বৈঠকের ব্যাপারও বেশ আলোচিত হয়েছে। একই গাড়িতে দুইজন চেপে কথা বলতে বলতে আলোচনা করতে করতে গন্তব্যের দিকে গিয়েছেন। সেই ছবি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতে এখন রীতিমতো উৎসবের রব চলছে রাশিয়ার প্রেসিডেন্টকে কেন্দ্র করে। ওদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে মাতামাতি করছে। রাশিয়ার সঙ্গে বেশ কিছু সামরিক চুক্তির ব্যাপারেও ভারত অগ্রসর হয়েছে, এরকম খবরও পাওয়া যাচ্ছে। পুতিন যখন ভারতে অবস্থান করছেন এবং নিশ্চিত করেই দিল্লিতে যখন অবস্থান করছেন, তখন দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। দিল্লিরই কোনো একটা জায়গায় তিনি রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন। এই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছেন মূলত শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে, তার সঙ্গে কথা বলতে। এই ঘটনা এবং এই ভিডিওর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা, বাস্তবতা থাকলে কতটুকু, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার আদৌ দেখা হলো কিনা, দেখা হলে কি কথা হলো, চলুন একটু ভিডিওর মাঝখানে ঢুকে বোঝার চেষ্টা করি এই ভিডিওটা কতটা অথেন্টিক, সত্য কিনা, আজকের কিংবা গতকালকের ভিডিও কিনা, নাকি এআই দিয়ে তৈরি করা, নাকি পুরনো ভিডিও, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে শেখ হাসিনাকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে একটা ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন, তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন। কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন, দেখতে থাকুন। সেই ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন, যে দুই চেয়ারে বসে কথা বলছেন, সেই দুই চেয়ারের পেছনে বাংলাদেশের কিংবা রাশিয়ার কোনো পতাকা নেই। তার মানে এই বৈঠকটা আবার এটাও মিন করছে না যে রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মিটিং, রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক হলে পেছনে রাশিয়া বাংলাদেশের পতাকা থাকার কথা। কিন্তু এই মিটিংটার ব্যাকগ্রাউন্ড আবার এমন কোনো বিশেষ কিছু ইঙ্গিতও করছে না যে এটা এখানে ওটা ওখানে, এরকম কিছু ইঙ্গিত করছে না। কিন্তু ভিডিওর যে রেজুলেশন বলছে এই ভিডিওটা নতুন ভিডিও না, এই ভিডিওটা পুরনো ভিডিও, রেজুলেশনের কথা বলছে। যদিও এখন পর্যন্ত রিউমার স্ক্যানার কিংবা এরকম কোনো অথেন্টিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কিন্তু আমাদের অবজারভেশনে এই ভিডিওটা মনে হয়েছে পুরনো মনে হওয়ার প্রেক্ষিতে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করাও মনে হচ্ছে না। এআই দিয়ে তৈরি করা হলে এটার রেজুলেশন, স্মার্টনেস অনেক বেশি তরতাজা, চকচকে, উজ্জ্বল হবে, কিন্তু সেই উজ্জ্বল কিংবা চকচকে ভাব এই ভিডিওতে নেই। রেজুলেশন খুবই লো রেজুলেশনের ভিডিও। সুতরাং এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো পুরনো কোনো সময়ের ভিডিও। বাংলাদেশের বাইরে অন্য কোথাও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার কোথাও একটা বৈঠকের হয়তো এটা চিত্র। আমরা যেহেতু এই ভিডিওর সোর্স জানি না, সেহেতু নিশ্চিত করে বলতে পারছি না যে এই ভিডিওটা কোথাকার বৈঠক। কিন্তু এই ভিডিওটাকেই ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন। যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য। বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা, মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখলো, মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে, দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি, কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না। অন্ততপক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যেতেই চায় না।
এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন, তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক, তার বৈঠক, এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, এই তিন শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় মানে পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সেরকমটা দাবি করছেন, কিন্তু সেই দাবির মানে ব্যাপারে আদৌ কোনো ভিত্তি থাকতে পারে কিনা, যখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, রেজুলেশন দেখে তাই মনে হচ্ছে অনেক পুরনো ভিডিও, এবং ভিডিওর পেছনে যখন বাংলাদেশ এবং রাশিয়ার কোনো পতাকা নেই, তখন আবার সেটার পেছনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে দাবি করছে যে এটা এখনকার ভিডিও এবং এখনকার সাক্ষাৎ, সেটার পক্ষে একটু হয়তো তাদের একটা মানে অবস্থা তৈরি হয় যখন পেছনে কোনো পতাকা নেই। পতাকা থাকলে বলা যেত যে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখনকার ভিডিও এরা প্রচার করছে, কিন্তু যেহেতু পতাকা নেই সেই কারণেই এই ভিডিওটা তারা হয়তো সিলেক্ট করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা কবেকার ভিডিও? এটা বাংলাদেশের ভিডিও না, বিদেশে কোথাও দেখা তৃতীয় কোনো জায়গায় সাক্ষাতের একটা ভিডিও হতে পারে, যেখানে হয়তো কোনো একটা আন্তর্জাতিক মিটিংয়ের সাইড বেঞ্চে বৈঠক হতে পারে, সেই বৈঠকে হয়তো কোনো পতাকা ছিল না, এরকম হতে পারে। সেই পুরনো ভিডিও নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ব্যবস্থা হচ্ছে। এই ব্যাপারটা যে অথেন্টিক না সেটা মোটামুটি আমরা মানে ধরে নিতেই পারি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে সফর করছেন, তখন কি বাংলাদেশ ইস্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো কি সম্ভাবনা নেই? হয়তো রয়েছে এই কারণেই যে ভারত যেহেতু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে নানাভাবে ব্যাকআপ করছে তারা, সেই কারণে ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা কিংবা রাশিয়ার সাপোর্ট প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেয়া যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এই ব্যাপারগুলো রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানোর ব্যাপারটাও নরেন্দ্র মোদীর সরকার করতেই পারে। এটা অবিশ্বাস করার হয়তো কিছু নেই। এই কাজটুকু হয়তো নরেন্দ্র মোদীর সরকার করতে পারেন, কিন্তু যে ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই ভিডিওটা ভারতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের সাক্ষাতের ভিডিও হতে পারে না বলেই আমাদের ধারণা। দর্শক, আপনার কি ধারণা? কিংবা আপনার যদি এই ভিডিওটা আগে দেখা থাকে, কোনো অথেন্টিক সোর্স থাকে যে এই ভিডিওটা এই সময়ের ভিডিও, অমুক বছরের ভিডিও কিংবা অমুক মিটিংয়ের ভিডিও, যদি জানা থাকে তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। বিশ্বব্যাংক শেখ হাসিনার সঙ্গে পদ্মা সেতু ইস্যুতে যে নোংরা খেলাটি খেলেছিল, তাতে অন্য কোনো নেতা হলে তখনই ক্ষমতা থেকে বিদায় নিতে হতো। কিন্তু শেখ হাসিনা বিশ্বব্যাংকের সেই ভয়ঙ্কর খেলাকে সফলতায় বদলে দিয়েছিলেন। পদ্মা সেতু শেষ করে উপহার দিয়েছিলেন সেতুর বিশাল ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে। ফলে বিশ্বব্যাংক কখনোই শেখ হাসিনার বন্ধু প্রতিষ্ঠান নয়, উল্টো বিশ্বব্যাংক বারবার শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে চেয়েছে, সফল হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু ইউনূসের ক্ষেত্রে বিশ্বব্যাংক কিন্তু একেবারেই উল্টো। তার কথাতেই পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে গিয়েছিল, সে কথা আমরা সকলে জেনেছি। কিন্তু হঠাৎ বিশ্বব্যাংকের কি হলো বলুন তো? হাসিনার গুণগান আর ইউনূসের বদনাম করতে শুরু করেছে কেন বিশ্বব্যাংক? চলুন দেখে আসা যাক বিষয়টি বিশ্লেষণ। বিশ্বব্যাংকের প্রতিবেদনগুলোকে পাশাপাশি রেখে দেখলে বাংলাদেশের দুই ভিন্ন বাস্তবতা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। এই বাস্তবতা এমন যে একদিকে দীর্ঘ 12 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য কমানোর যে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে, অন্যদিকে তার পরবর্তীকালে ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে অস্থিরতা, পুরো চাকরির বাজার পড়ে যাওয়া, ফ্যাক্টরি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, আয় বৈষম্য বাড়া এবং সাম্প্রতিক শকওয়েভ, সেগুলোর ফলে নতুন দারিদ্র সৃষ্টির ঝুঁকি আবারও মাথাচাড়া দিয়েছে বলে প্রতিবেদনগুলো বলছে। কিন্তু এর মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র কমেছিল, মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল। বিপরীতে রাজনৈতিক পরিবর্তনের পর, ক্ষমতাচ্যুত করার পর শ্রমবাজারে ধস, উৎপাদন খাতের স্থবিরতা, বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ না আসা এবং চরম নীতিগত অনিশ্চয়তার কারণে দারিদ্র বৃদ্ধির ঝুঁকি দ্রুত বেড়েছে। এবং এই অবস্থার জন্য কে দায়ী বলুন তো? সেটি সরাসরি বিশ্বব্যাংক না বললেও ইঙ্গিতগুলো খুব স্পষ্ট হয়েছে, সে কথা বলবো। 2010 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ 3,40,00,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে বা সুযোগ করে দিয়েছে। তখন ক্ষমতায় ছিল কে সেটা আমরা জানি। একই সময়ে প্রায় 2,20,00,000 মানুষ দারিদ্র সীমা অতিক্রম করেছে। অর্থাৎ শেখ হাসিনার 3 মেয়াদে বাংলাদেশের দারিদ্র হ্রাসের হার ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুতগুলোর একটি এবং বলা যায় সর্বোচ্চ। এসব সাফল্য এসেছে মূলত গ্রামাঞ্চলে কৃষির পুনরুদ্ধার, শিক্ষায় মেয়েদের অগ্রগতি, বিদ্যুৎ, স্যানিটেশন, যোগাযোগের ব্যাপক সম্প্রসারণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির সুবিধা করে দেওয়া, নানা রকম প্রণোদনা দেওয়া এবং সামাজিক খাতে সম্প্রসারিত ব্যয়ের মাধ্যমে। বিশ্বব্যাংক যাই বলুক, এই অগ্রগতি কিন্তু কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবায়নের ফসল। তবে 2016 সালের পর দারিদ্র হ্রাসের গতি কমেছে, এ কথাটিও বিশ্বব্যাংক বলছে, কিন্তু এর কারণ ছিল বৈশ্বিক মন্দা,
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রপ্তানি বাজারে সীমাবদ্ধতা, কোভিড-19 এর অভিঘাত এবং সবচেয়ে বড় বিষয় হলো শহরাঞ্চলে শিল্প খাতে নতুন চাকরি সৃষ্টি স্থবির হয়ে যাওয়া। তারপরও শেখ হাসিনার সরকারের সময় গ্রামীণ অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রেখেছিল এবং দারিদ্র্যের হার বাড়েনি। বরং বিশ্বব্যাংক বলছে যে 2016 থেকে 22 সময়ে গ্রামের দরিদ্র কমেছে শহরের চেয়ে দ্বিগুণ হারে। একথা নিশ্চয়ই আপনিও জানেন। বাংলাদেশের যে গ্রামে আপনি যান না কেন, মনে হবে যে এই গ্রাম 5 বছর আগেও যা ছিল তার থেকে 1 লাফে 10 বছর এগিয়ে গেছে। এই প্রমাণ তো আপনার কাছে আছে না? এই সময়ে আরেকটি চিত্র দেখা যায়, জলবায়ু অভিযোজনের বাংলাদেশের অগ্রগতি। নতুন রিপোর্ট বলছে যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ এবং 2030 সালের মধ্যে প্রায় 90% মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে থাকবে। কিন্তু ঝুঁকি বেশি মানেই যে ব্যর্থতা নয়, সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে। কারণ একই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ জলবায়ু অভিযোজনে দক্ষিণ এশিয়ার রোল মডেল। শেখ হাসিনার আমলে ঘূর্ণিঝড়ে মৃত্যু হার শূন্যের কোঠায় নেমে এসেছিল। ডেল্টা প্ল্যান 2100 কথা আমরা জানি, ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের কথা জানি, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা জানি, সৌর বিদ্যুতের ব্যাপক বিস্তার এবং অর্জন বাংলাদেশকে একটি জলবায়ু সহিষ্ণু রাষ্ট্রে পরিণত করেছে। এসব উদ্যোগ আন্তর্জাতিকভাবে এতটাই স্বীকৃত যে কপ ও জাতিসংঘে বাংলাদেশ বারবার প্রশংসিত হয়েছে, অনেকগুলো পুরস্কার অর্জন করেছে। অন্যদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর, বিশেষ করে 2024 সালে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বিশ্বব্যাংকের হিসেব বলছে 2022 থেকে 25 সময়ে বাংলাদেশের দারিদ্র্য আবার বাড়তে শুরু করেছে। এর কারণ হিসেবে তারা স্পষ্টভাবে বলছে যে চাকরি সৃষ্টি কমে যাওয়া, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে গার্মেন্টস শিল্প কারখানার বিরাট বড় ধস নামা, নারী এবং যুবকদের চাকরি হারানো, বাস্তব আয়ের পতন এবং মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির অনিশ্চয়তা। সবচেয়ে উদ্বেগজনক হলো শ্রমবাজার 2023-2024 সালে 20 লাখ মানুষ চাকরি হারিয়েছে বা কমে গেছে এবং 2025 সালে আরো 8 লাখ মানুষ চাকরি হারাবে বলে প্রেডিক্ট করা হয়েছে এইসব প্রতিবেদনে। এই ধসের সবচেয়ে বড় আঘাত লেগেছে তরুণ এবং নারীদের উপর, যেটা আমি একটু আগে বললাম, যারা দেশের প্রকৃত উৎপাদনশীল শ্রমশক্তি। তার মানে হচ্ছে শেখ হাসিনার আমলে দারিদ্র্য কমলেও পরবর্তীকালে নীতি অস্থিতিশীলতা, সিদ্ধান্তহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং মব সৃষ্টি করে এই ভয়ঙ্কর ঢাকা শহরকে অনিরাপদ করে তোলা, বিশেষ করে নারীর জন্য, এবং এই অর্থনৈতিক গতি থেমে যাওয়ার কারণে দারিদ্র্য আবার বাড়ছে। বিশ্বব্যাংক কখনো কারো নাম ধরে রাজনৈতিক মন্তব্য করে না, কিন্তু তাদের ডেটা দেখলে সহজেই বোঝা যায় যে পরিবর্তনের পর, মানে এই 2024-এর আগস্টের পর থেকে অর্থনীতি যে ধাক্কা খেয়েছে সেটির অভিঘাত সরাসরি গিয়ে পড়ছে দরিদ্র জনগোষ্ঠীর উপর। এই পরিবর্তনের সঙ্গে যে নোবেল বিজয়ী ইউনূসের রাজনৈতিক প্রভাব, কর্মবিরোধী জোটবদ্ধ বা সাম্প্রতিক অস্থিরতার মিল রয়েছে, তা সরাসরি না বললেও দরিদ্র বৃদ্ধির যে সময় রেখা বিশ্বব্যাংকের প্রতিবেদনগুলো দিচ্ছে তা নিজেরাই প্রমাণ করছে যে এটা কখন, কিভাবে এবং কার সময়ে ঘটেছে। কেননা অর্থনীতিতে চাকরির সৃষ্টি থেমে যাওয়া মানে ক্ষুদ্র ঋণ নয়, বরং চাকরির বাজার, যেটা সব সময় ঘটেছে শিল্প খাতে, সেটা বন্ধ হয়ে গেছে। যদি শিল্প অচল হয়, যদি বিনিয়োগ স্থবির হয়, যদি উদ্যোক্তা শ্রেণী অনিশ্চয়তায় থাকে, তাহলে দারিদ্র্য বাড়বেই। আর এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে রাজনীতিকে মাঠে টেনে আনার ফলে, এবং এই অস্থিরতা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। দেশে যা ঘটে গেছে এই সম্প্রতি ক্ষমতা পালাবদলের কারণে, সেটা হচ্ছে দেশের সচ্ছল সক্ষম মানুষকে এক ঝটকায় অসচ্ছল এবং অক্ষম করে দেওয়া। আপনি গ্রামীণ অর্থনীতির দিকে তাকান, এই যে ধরুন বাউলদেরকে হত্যা করা হচ্ছে, বাউলদেরকে গান করতে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু গ্রামীণ অর্থনীতির সঙ্গে এমন ভাবে যুক্ত, কারণ প্রতিটি মেলায় একটা গ্রামীণ অর্থনীতির একটা সচল ভাব তৈরি হয়, সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশ্বব্যাংকের নতুন জলবায়ু রিপোর্টে বলা হয়েছে যে জলবায়ু ঝুঁকি বাড়ছে এবং 2030 সালের মধ্যে এর ভয়াবহতা বহুগুণ বাড়বে। কিন্তু একই সঙ্গে তারা বলছে যে আগের সরকারের গৃহীত ভিত্তি এত শক্ত যে ভবিষ্যৎ সরকার যদি সঠিক দিক নির্দেশনায় কাজ করে, তবে বাংলাদেশ এখনো লড়তে পারবে। বিশ্বব্যাংক স্বীকার করছে যে শেখ হাসিনা যে কাঠামো বানিয়ে দিয়ে গিয়েছেন, জলবায়ু অভিযোজন, সামাজিক সুরক্ষা, দুর্যোগ প্রস্তুতি এবং দারিদ্র্য হ্রাসে, তা ভেঙে না ফেললে ভবিষ্যতে এটা টিকে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইউনূস সরকার বা তার সাম্প্রতিক প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবর্তনের যে ধারা তিনি তৈরি করছেন, সেই কাঠামো অটুট আছে কিনা? সেই কাঠামো তো অটুট নেই, অটুট রাখা হয়নি, নাকি অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি ভেঙে পড়ে গেছে পুরোপুরি? আমি বিশ্বাস করি, আমি দেখতে পাই এই অর্থনৈতিক কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়েছে। দারিদ্র হ্রাস একদিনে হয় না, আবার দরিদ্র সৃষ্টিও একদিনে হয় না। শেখ হাসিনার সময় 34 মিলিয়ন মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছে, লক্ষ লক্ষ মানুষ বিদ্যুতের সেবা পেয়েছে, কোটি কোটি মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে প্রবেশাধিকার পেয়েছিল। কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে অস্থিতিশীলতা, বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা, রাজনৈতিক উত্তেজনা, বিদেশি বিনিয়োগের অভাব এবং নীতিগত ব্যাঘাত ঘটায় দারিদ্র্যের গতি আবার বিপরীতমুখী হয়েছে। বিশ্বব্যাংকের ডেটা অনুযায়ী এখন দারিদ্র্যের হার 18.7% থেকে বাড়তে বাড়তে 21.2% হয়েছে, এবং এটা মাত্র 1 বছরেও নয়,
তারও কম সময়ে। অর্থাৎ একটি দশকের সাফল্য 1 বছরেই ঝুঁকির মুখে পড়ে গেছে, মানে 16 মাসেই ঝুঁকির মুখে পড়ে গেছে। বিশ্বব্যাংকের বক্তব্যগুলো বিশ্লেষণ করলে তার সারমর্ম দাঁড়ায় শেখ হাসিনার সময় দারিদ্র্য কমেছে, উন্নয়ন হয়েছে, জলবায়ু অভিযোজন বাংলাদেশকে বিশ্বে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিপরীতে এই 1 বছরে বা 16 মাস সময়ে রাজনৈতিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা এবং শ্রমবাজারের ধস দারিদ্র্যকে বাড়িয়েছে। অর্থাৎ বিশ্ব ব্যাংকই তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কার সময়ে দেশের মানুষ সুরক্ষা পেয়েছে, কার সময়ে আবার দরিদ্র হওয়ার ঝুঁকি বেড়েছে মানুষের ভেতর। বাংলাদেশকে সামনে এগোতে হলে এখন সবচেয়ে জরুরি হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শ্রমবাজারকে পুনরুজ্জীবিত করা, শিল্প কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করা এবং উৎপাদনকে সক্রিয় রাখা। পূর্বের সরকারের স্থাপিত জলবায়ু, দারিদ্র্য বিমোচন, কাঠামোর যে মানে নতুন করে শক্তিশালী করা। কারণ বিশ্বব্যাংকের ভাষায় ঝুঁকি বাড়ছে, কিন্তু সঠিক নেতৃত্ব থাকলে এখনো প্রতিরোধ সম্ভব। এই নেতৃত্বই এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে। ইউনূস যে সেই নেতৃত্ব নয় সে কথা বিশ্বব্যাংক সরাসরি না বললেও তাদের প্রতিবেদনের প্রতিটি অক্ষর, শব্দ, বাক্য পাঠ করলে আপনারা বারবার বুঝতে পারবেন যে বিশ্বব্যাংক আসলে কি বলতে চেয়েছে। আর বিশ্বব্যাংক এই কথাই বলতে চেয়েছে যে বাংলাদেশ একজন ভুল মানুষের হাতে পড়েছে। একজন ব্যাংকের কেরানির কাছ থেকে রাষ্ট্র আর কি চাইতে পারে? একজন ব্যাংকের কেরানির কাজ যে রাষ্ট্র পরিচালনা নয়, সেটা আমরা আজ বুঝবো না, বুঝবো কাল। নিজের গাল থাপড়াবো আর পারবো গাল। ভালো থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।